প্রজেক্ট যখন অনগোয়িং হয়, মানে এখানে আমাদের অনেকগুলো স্টেক হোল্ডার থাকে না। স্টেক হোল্ডার কারণ জানি, স্টেক হোল্ডার হচ্ছে ওরা যারা প্রজেক্ট হতে হয়তো বেনিফিট হচ্ছে কিংবা কোনো একটা ভাবে লস হচ্ছে, সামহাও এফেক্টেড হচ্ছে। মানে কম্পোনেন্ট যারা আছে আলাদা আলাদা, ধরেন আমি আপনি কিংবা অর্গানাইজেশন কেউ কিংবা কাস্টমাররা সামহাও এটা হতে হয় বেনিফিট হচ্ছে কিংবা লস থাকতেছে কিংবা সামহাও এফেক্টেড থাকতেছে, ওটা হচ্ছে একটা প্রজেক্টের জন্য স্টেক হোল্ডার হিসেবে কাউন্ট হবে। এখন প্রজেক্ট যখন রান করতে যাবো তখন আমরা দেখা যাচ্ছে টিমের মধ্যে সামহাও কনফ্লিক্ট হতে পারে। কনফ্লিক্ট বলতে ঝগড়া না, মানে আমাদের মতের অমিল হতে পারে। আচ্ছা, কনফ্লিক্ট যদি হয় এটা কি কোনো একটা কোম্পানির জন্য ভালো হবে না খারাপ হবে? যদি কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে মতের অমিল হচ্ছে, কোনো একটা কাজ করতে গিয়ে আমাদের মতের অমিল দেখতে পাচ্ছি ইন্টারনালি, সেটা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হচ্ছে। খারাপ কেন? খারাপ হবে কেন? কারণ হয়তো ওই কাজে কোনো রিস্ক আছে বা এমন কোনো কিছু আছে যেটার জন্য কোম্পানির হয়তো লস হতে পারে, প্রফিট আসলেও দেখা যাচ্ছে কম আসবে। মানে এক কথা একটা রিস্ক নেওয়া যদি হয় আর কি। বেসিক্যালি ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ধরো কনফ্লিক্ট হচ্ছে মতের অমিল। মতের অমিল মানে এই না যে আপনাদের একেবারে আরেকজনের সাথে কোনো একটা প্রবলেম হয়ে যাচ্ছে। মতের অমিল মানে হচ্ছে আপনার একটা পয়েন্ট আমার হয়তো ভালো লাগে না, আমার মনে হচ্ছে এটাকে এইভাবে না করে অন্যভাবে করা যায়। ধরেন আপনি পুরো টিমটাকে নিয়ে বসছেন, আপনার যে পুরো টিমটা সবাইকে নিয়ে বসছেন, আপনার একটা কাজ করতে যাচ্ছেন, তখন কাজটা এমন হচ্ছে যে মার্কেটিং টিমের মনে হচ্ছে যে এই কাজটা না করা উচিত হবে, এই কাজে ফাইন্যান্সিং বেশি হচ্ছে, এই কাজটা না করা উচিত হবে। আপনাদের আরেকটা ডিপার্টমেন্ট বলছে না এই কাজটা আমাদের করা উচিত হবে। তো একটা কনফ্লিক্ট হচ্ছে, এটা কিন্তু খারাপ কিছু না। কনফ্লিক্ট মিনস বেসিক্যালি এখানে মতের অমিল হচ্ছে। তো দুইজন করবে কি, দুইজনের কথার পেছনে লজিক বের করবে। আমার লজিক হচ্ছে আমাদের রিসোর্স কম, ধর মার্কেটিং বলতেছে আমাদের রিসোর্স অলরেডি কম, তো আমাদের এখানে ইনভেস্ট করলে আমাদের রিসোর্স শর্ট করবে, আমরা হয়তো আমাদের ডেভেলপমেন্টে কাজ করতে পারবো না। ধর মার্কেট টিম এটা বললো, অন্য যে টিমটা বলছে না আমাদের এখানে করতে হবে, এখানে আমাদের ইনভেস্ট করতে হবে, ওরা বলছে না আমাদের রিসোর্স যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের ওই বেনিফিটটা আসতেছে, আমাদের সেলস বাড়তেছে, আলটিমেটলি আমরা রিসোর্স বেশি অ্যাডিং করতেই পারবো। তো এখন যে অল্প সময়ের জন্য রিসোর্স কমতেছে এটা খুব বেশি প্রবলেম হবে না, কোনো টিমটা এটা বললো। তখন দুইটা যখন আমরা অ্যানালাইজ করতেছি, ধরেন সিনিয়র মেম্বাররা যখন দুইটাকে অ্যানালাইজ করতেছে, ওরা তো একটা না একটা বেটার অপশন পাবে, যে অপশনটা বেটার হবে তারা সেটা দেখে গেল। তো যদি এই কনফ্লিক্টটা না হতো তখন দেখা যাচ্ছে তারা শুধু একটা ডিসিশন নিচ্ছে, ওই ডিসিশনটা এরকম হতে পারতো যে ওইটা রং ডিসিশন হয়েছে, কারণ এর অ্যান্টি থেকে কিছু বলতেছে না। ধরেন মার্কেটিং টিমের যে ডিসিশনটা সেটা রং ডিসিশন ধরলাম, এটা একটু কমাই দিয়ে দেন। আচ্ছা, আপনি করে দিয়েছেন যেটা। তো ওইটা নিয়ে যখন কেউ কোনো কমেন্ট করবে না, যখন এটার যে নেগেটিভ ভিউটা আছে সেটা কেউ বলতেছে না, তার মানে যখন ওই রং ডিসিশনটা নিয়ে আগাবে তার মানে হচ্ছে কোম্পানির আলটিমেটলি লস। এখানে কনফ্লিক্ট হওয়াতে লাভ হয়েছে, যদি কনফ্লিক্টটা না হইতো তাহলে লাভ হইতো না। কনফ্লিক্টটা সলভ করার জন্য ডিফারেন্ট ওয়েজ আছে, তো ওইটা নিয়ে আমাদের ডিফারেন্ট আলোচনা। বাট এটা মাথায় রাখেন কনফ্লিক্ট ইটসেলফ খারাপ কিছু না, এটা অনেক সময় আমাদের জন্য বেটার কিছু বয়ে আনতে পারে। কনফ্লিক্ট মিনস আমরা যদি এটাকে প্রবলেম ক্রিয়েট করা বুঝি, এভাবে দেখবো না, প্রবলেম ক্রিয়েট করা আমরা সলিউশন বের করা না, এভাবে যদি বুঝি তাহলে দেখতেছি এই জিনিসটা পুরোপুরি খারাপ না। আমাদের টেন্ডেন্সি দিতে হবে গঠনমূলক। ধরুন আপনি কোনো একটা ভুল করছেন, আপনার ফ্রেন্ড আপনাকে যদি গঠনমূলকভাবে সেটা আপনাকে ধরাই দেয় তাহলে কি আপনার সাথে তার কোনো প্রবলেম হচ্ছে? অথচ আপনার থেকে একটা কনফ্লিক্ট ছিল, ইন্টারেস্ট কমপ্লিট করতেছে, বাট আপনারা সামহাও এটাকে পজিটিভলি নিচ্ছেন। কমপ্লিট হওয়ার পর আপনার তো বেটারমেন্ট হয়েছে, সেই জন্য আপনার ভুলটা আপনাকে ধরাই দিয়েছে, আপনার বেটারমেন্ট হলো না। তো এটাই। আচ্ছা, প্রজেক্টে অনেকগুলো টাইপের কনফ্লিক্ট হতে পারে, যেমন ধরেন সেটা টাস্ক নিয়ে হতে পারে, ভ্যালু ইস্যুস থাকতে পারে, তারপরে আপনার এটা কি বলে রিলেশন নিয়ে কনফ্লিক্ট থাকতে পারে। এখন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা একটু দেখি। টাস্ক বলতে কি বোঝায়? টাস্ক হচ্ছে হ্যাঁ কোনো কাজ, টাস্ক নিয়ে কনফ্লিক্ট হতে পারে। টাস্ক নিয়ে দেখা যায় একটা টিমের মধ্যে প্রবলেম হচ্ছে, কার টাস্ক কি সেটা ধরুন অনেক সময় আমরা কোম্পানিতে প্রপারলি ডিসক্রাইব করি না, যে এই টিমের কাজ এটা, ওই টিমের কাজ এটা, এগুলো আমরা প্রপারলি ডিসক্রাইব করি না। তখন হয় কি কনফিউশন ক্রিয়েট হয়, যে ধরনের কোনো একটা নতুন কাজ হইলো, কোনো একটা নতুন ইমার্জিং কাজ, কিছু একটা রেসপন্সিবিলিটি হঠাৎ করে আসলো,
টিমের মধ্যে কেউ তার কাজ নিয়ে শিওর না যে কে কি কাজ করবে, ওই কাজটা করার জন্য এখান থেকে কে যাবে সেটা নিয়ে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো আমাদের ইন্টারনাল একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আসলে সেখানে কে যাবে। সেক্ষেত্রে কি করা হচ্ছিল, কার কাজ কি সেটা একটু যদি আমরা আগে থেকে প্রপারলি বুঝাই দিতাম যে আপনার কাজ এটা, আপনার কাজ এটা, আমরা যদি ডিসক্রিপশনগুলো প্রপারলি করতাম, ডিসক্রিপশনগুলো যদি একটু ক্লিয়ার থাকতো, তাহলে কি কনফিউশন ক্রিয়েট হতো? হতো না। আমাদের রেসপন্সিবিলিটিগুলো যদি আমরা প্রপারলি বুঝাইতে পারি, তখন আমাদের এই জিনিসটা নিয়ে প্রবলেম হবে না। তো এটাও একটা ভালো দিক যে আমরা আমাদের কাজগুলোকে প্রপারলি ডিসক্রাইব করার একটা অপরচুনিটি পাচ্ছি এখানে, যাতে করে আমাদের এই ইস্যুগুলো প্রপারলি সলভ হয়। আরেকটা ধরেন ভ্যালু, ভ্যালু নিয়ে কনফ্লিক্ট কি হতে পারে? আচ্ছা, এটা নিয়ে আপনারা কি মনে করেন? ভ্যালু নিয়ে কনফ্লিক্ট মানে আমাদের কি কি নিয়ে বেসিক্যালি কনফ্লিক্ট হতে পারে ভ্যালু যদি কনসিডার করি? ধরেন আপনার কোনো কিছু ভ্যালু বলতে বেসিক্যালি আমরা এমন কিছু যেগুলো আমরা পার্সোনালি পারসিভ করি। ধরেন আপনার পলিটিক্যাল কোনো একটা পলিটিক্যাল কোনো একটা ভিউ থাকতে পারে, আপনার রিলিজিয়ান বেসিস কোনো ভিউ থাকতে পারে, এগুলো সবগুলো আপনার ভ্যালু হিসেবে কাউন্ট হচ্ছে। এটার সাথে অন্যের সামহাও ডিফারেন্স থাকতেই পারে। এর বেসিসে দেখা যাচ্ছে আপনাদের এই ওয়ার্ক প্লেসে হয়তো কনফ্লিক্ট হতে পারে, বাট এগুলো যেন আমাদের নেগেটিভিটি ক্রিয়েট না করে সেটা আমাদের দেখতে হবে। এই কনফ্লিক্টগুলোর থ্রুতে আপনি সামহাও দেখতে পাচ্ছেন যে এই মানুষটাকে আসলেই প্রপারলি সব কিছু পারসিভ করতেছে নাকি, তার ওই জোন অফ টলারেন্স কত, এগুলো আমরা সামহাও পারসিভ করতে পারি। এটা একটা গেল। এরপর হচ্ছে রিলেশনশিপ বেসিসে কনফ্লিক্ট হতে পারে। তো রিলেশনশিপ বেসিসে কনফ্লিক্ট কিরকম হতে পারে? ধরেন আপনার টিমের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন আছে, ওরা পরিচিত না। সাধারণত আমরা যখন একটা ওয়ার্ক প্লেসে আসি, আমরা কি পরিচিতদের সাথে কাজ করি নাকি অপরিচিতদের সাথে কাজ করি? অপরিচিত এক্সাম্পল এটাই হয় যে অপরিচিত যারা সবাই মিলে একসাথে বসে কাজ করতেছে। এখন যাদের সাথে কাজ করতেছেন ওদের ওয়ে অফ অ্যাকশনটা কীরকম সেটার উপর কিন্তু বেস করছে তার সাথে আপনার রিলেশনটা কেমন হবে। ধরেন আমার কলিগ খুব অ্যাগ্রেসিভ, কথা শুনতে চায় না, আমি কোনো কিছু বলে রেগে যাচ্ছে, এরকম হচ্ছে, তাহলে তার সাথে কি আপনি কাজ করতে পারবেন? মানে আপনার হয়তো আপনারা দুজন সেম রুমে কাজ করে ফেলতেছেন, বাট আপনাদের প্রোডাক্টিভিটি কিন্তু ভালো হবে না, কারণ তার সাথে কাজ করলে আপনার যে পরিমাণ ভালো লাগার কথা ছিল ওয়ার্ক প্লেসে ওই পরিমাণ তো লাগবেই না, প্লাস এটা আপনার প্রোডাক্টিভিটিকে সামহাও হ্যাম্পার করবে। আপনি দেখা যাচ্ছে যে কাজটা এমনিতে ইজিলি করতে পারেন সেটা দেখা যাচ্ছে অন্য করতে পারতেছে না, কারণ আপনি স্ট্রেস থাকবেন। সো আপনার সাথে তার রিলেশনের উপর বেস করে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, তার ওয়ে অফ কমিউনিকেশন, তার কনফ্লিক্টকে ডিল করার স্টাইল, দেখা যাচ্ছে সেই কনফ্লিক্টকে কীভাবে ডিল করে, সে কি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে নাকি সে ভুল থেকে ডিল করতে পারছে, তার অথরিটি চাপায় দেওয়ার যে প্রবণতা সেগুলো কীরকম, এগুলো সবগুলোর উপর বেসিসে আমরা একটা মোটামুটি কি বলা যায় কনক্লুশন আসতে পারি যে আমরা যদি তার সাথে কাজ করতে সেটা কীভাবে করবো না করবো সেগুলো আমরা মোটামুটি মোরলেস এটার উপর বেসিসে আমরা আগাই। এটা আমাদের আনইনটেনশনালি কিন্তু এগুলো দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। আর যদি একটু মনে বুঝতে পারছেন, আমরা মোটামুটি তিনটা টাইপ নিয়ে কথা বলছি, মানে কোন কোন টাইপের কনফ্লিক্ট সাধারণত হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছি। এখন আমরা কথা বলবো কোন কোন সোর্স থেকে কনফ্লিক্ট হচ্ছে, মানে সোর্সগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, সোর্স কি কি হতে পারে আপনার? আচ্ছা, আমরা যখন কোনো একটা পার্সনকে কোনো একটা কাজে অ্যাসাইন করতেছি, তার একটা স্পেসিফিক রোল থাকে না, তার কিছু কাজ পারফর্ম করার জন্য আমরা তাকে অ্যাসাইন করিলাম। ধরেন আপনাকে কোনো একটা জায়গায় এইচআর এর কাজের জন্য আমরা আপনাকে অ্যাসাইন করলাম। এইচআর রিলেটেড টাস্কগুলো পারফর্ম করার জন্য আপনার কিছু ডেসক্রিপশন থাকে না যে আপনি কি এই জিনিসগুলো পারফর্ম করবেন। অনেক সময় হয় কি আপনার ওই ডেসক্রিপশনটা প্রপারলি মেনশন করা থাকতেছে না, আপনার একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এই কাজটাকে আমি করবো না, এই করবো না। দেখা যাচ্ছে টিমের মধ্যে মানে কি বলা যায় একটু প্রবলেমেটিক সিনারিও ক্রিয়েট হয়। যদি কোনো নতুন কাজ আসে তখন আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়ে যায় যে আপনি কি কাজটাকে পারফর্ম করবেন নাকি করবেন না, আপনি কি এটার জন্য অবলাইজ নাকি না, কারণ আপনার রোলটা প্রপারলি ক্ল্যারিফাইড না। যদি সেটা প্রপারলি ক্ল্যারিফাইড হতো তাহলে এই কনফিউশনগুলো ক্রিয়েট হতো না। এটা হচ্ছে একটা সোর্স, কনফ্লিক্ট হওয়ার জন্য একটা সোর্স হচ্ছে এটা। আরেকটা সোর্স হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। কোম্পানি তো একটা প্রপার ফান্ডিংয়ে চলে, কোম্পানির একটা রিসোর্স তো থাকে, এই রিসোর্সগুলো কে কীভাবে ইউজ করবে সেটার উপর ভিত্তি করে অনেক সময় কনফ্লিক্ট অ্যারাইজ করে। এমন হয় যে ধরেন আপনি একটা কাজের জন্য
একটা ফান্ডিং যাচ্ছেন, যে আমার এই ফান্ডিংটা দরকার, আমার এই কাজটা করতে হবে, কাজ কিন্তু কোম্পানি দিবে। আলাদা আলাদা ডিপার্টমেন্ট হ্যাঁ, তো ধরেন সেলস কিন্তু একটা ফান্ডিং ছিল যে তার এই কাজের জন্য এতগুলা লোক দরকার হচ্ছে, তাদের জন্য এরকম এরকম একটা ফান্ডিং দরকার। ওই ফান্ডিংটা দেখা যাচ্ছে আপনাকে দিচ্ছে না, অন্য একটা টিমকে দেখা যাচ্ছে যে বেশি ফান্ডিং দিচ্ছে। তাদের ধরেন অথরিটির মনে হচ্ছে যে এখানে এই ফান্ডিংটা করা দরকার নয়, যে করি। তখন যারা সেলস আছে তাদের একটু মন খারাপ হবে না যে তারা এই কাজটা বেটারমেন্টের জন্য করতে চাইছে, কিন্তু তারা রিসোর্স পায় নাই, অন্য আরেকজন পাচ্ছে। তো এই রিসোর্স নিয়ে প্রপার অ্যালোকেশন যদি না হয় তখনও কনফ্লিক্ট ক্রিয়েট হয়। রিসোর্সগুলো যদি প্রপারলি অ্যালোকেট করতে না পারি তখন অর্গানাইজেশনাল ইন্টারনাল কিছু কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, অনেক সময় আমাদের পলিসি প্রসিডিউরগুলো প্রপারলি মেনশন করা থাকে না, অর্গানাইজেশন যে পলিসি প্রসিডিউরগুলো আছে এগুলো প্রপারলি মেনশন করা থাকে না, যার কারণে আমাদের কোনো যদি ইস্যুজ অ্যারাইজ হয় সেগুলোকে সর্ট আউট করার জন্য, সেগুলো সলভ করার জন্য প্রপার কোনো গাইডলাইন থাকে না, তখন ওটি গিয়ে কনফ্লিক্ট অ্যারাইজ করে। এরকম কোনো উদাহরণ করবে যে পলিসির কারণে দেখা যায় প্রপার পলিসি না থাকার কারণে কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। ধরেন আপনার লিভের একটা ইস্যুজ আছে, আপনার কিছু এমপ্লয়ি ধরেন এই 4 দিন লিভ নিয়ে ফেলছে, আর একজন এমপ্লয়ি ধরেন 5 দিন লিভ নিয়ে ফেলছে। ধরেন যে 4 দিন নিল তার পর্যন্ত ঠিক আছে, 5 দিন যে নিল তাকে একটু শর্টিং করা হলো, কিংবা তার একটু স্যালারি একটু ডিডাক্ট করা হলো যে আপনি এতদিন করলেন কেন। তো তখন সে দেখা যাচ্ছে মানে গিয়ে কমপ্লেন করছে যে এরকম হবে কেন, আমার তো এরকম কোনো প্রপার গাইডলাইন ছিল না। যারা 4 দিন ছিল ওদের চেয়ে আমার তো পার্থক্য বেশি দিন না, আমি 1 দিন এক্সট্রা নিচ্ছি আর কি, আমার উপর কেন এটা আসলো। পরে গিয়ে এটা বোঝা যাচ্ছে যে তাদের কোনো আসলে এই ধরনের এই রিলেটেড কোনো গাইডলাইন নেই যে কয়দিন পর্যন্ত তারা টলারেট করবে, এরপর কয়দিনে গিয়ে তারা এটা কি অ্যাকশন নেবে, এগুলো প্রপার কোনো গাইডলাইন নেই। যার কারণে অ্যাকশনগুলোর কারণে ভেতরে একটা ইন্টারনাল কনফ্লিক্ট হয়ে গেল। যদি আপনাদের পলিসিগুলো ঠিকঠাক মানে একদম ওয়েল রিটেন থাকতো, ওয়েল নোন থাকতো, তাহলে কি এই প্রবলেমটা হতো। ধরেন আপনারা সবাই জানেন আপনার ছুটির কাঠামোটা কীরকম, বেনিফিটের কাঠামো কীরকম, সব কিছু একদম প্রপারলি ওয়েল রিটেন, ওয়েল স্পোকেন, তাহলে কি আপনাদের কোনো প্রবলেম হতো? আপনারা তো জানতেন যে আপনি যদি এই অ্যাকশনটা করেন তাহলে আপনার এটার জন্য এই পেনাল্টিটা পাইতে হবে, এটা আপনারা জানেন। তো আপনারা যদি আগে থেকে জানেন তাহলে সেই বেসিসে কাজ করবেন, তখন আপনাদের মধ্যে আর কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে অনেক সময় টাইম কনস্ট্রেন্ট থাকে, কোনোটা কাজ করার জন্য ধরেন যে সময়টা দেওয়ার কথা ওই সময়টা সম্ভব দিতে চায় না, কিন্তু বুঝতে চায় না যে আমার এই সময়টা লাগতে পারে, মানে আনরিজনেবল কিছু ডিমান্ড থাকে। যে ধরেন আপনাকে একটা কাজ করতে শেষ করছে, আপনাকে একটা কাজ শেষ করতে বলা হচ্ছে ধরেন 1 সপ্তাহের মধ্যে, কিন্তু কাজটা করতে গিয়ে দেখতেছেন আপনি আগে থেকে হয়তো জানেন যে কাজটা 1 সপ্তাহের মধ্যে করা সম্ভব না, কিন্তু আপনাকে প্রেশার করতেছে যে এটা 1 সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে, এর বাইরে আপনি একদম সম্ভব না। তখন হচ্ছে কি, তখন কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ আপনি তো জানেন যে এই কাজটা সামহাও 1 দিনের মধ্যে করা সম্ভব না, কারণ এটা আপনার যেহেতু সে লাইনে এক্সপার্টিস আছে, আপনি আপনার অপিনিয়ন দেওয়ার পরে দেখা যাচ্ছে সেটা প্রপারলি নিচ্ছেন না, শুধু চাপাই দিচ্ছেন। অনেক সময় হয় কি যে টপ ম্যানেজমেন্ট ধরেন এরকম করতে পারে, তারা শুধু চাপাই দিচ্ছে, আপনার ফিডব্যাকটা নিচ্ছে না, তারা বস রোলটা প্লে করতেছে, লিডার রোলটা প্লে করতেছে। বস আর লিডারের মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, তো ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড হচ্ছে, তারা যদি বেটার অপরচুনিটি পায় দেখা যাচ্ছে আমার সাথে আর থাকতেছে না। কেন? কারণ আপনি আনরিজনেবল থাকতেছেন, আপনি প্রপার রিজনিং এর থ্রুতে আপনার ডিসিশনগুলো ইম্পোজ করতেছেন না, আপনি জাস্ট এমনিতে কর্তৃত্ব দেখাচ্ছেন এখানে, কিন্তু কাজ তো হবে না। আপনি তো হিউম্যানরা তো মেশিন না যে আমি একটা কমান্ড দিলাম সেটাই প্রপারলি আসবে, এরকম তো না, তাই না? সো ওইটা একটা সোর্স হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস নিয়েও কনফ্লিক্ট হয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে ধরেন আপনার অর্গানাইজেশন যারা আছে তারা তাদের পারফরম্যান্সটা কোন লেভেলে গেলে স্ট্যান্ডার্ড হিসেবে কাউন্ট হবে সেটা নিয়ে কনফিউজ থাকে, কারণ আপনারা এটাকে প্রপারলি নেম করেন নাই যে এতটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড। ধরেন আপনার সেলসে যারা আছে তাদের ধরেন মান্থলি এতটা প্রোডাক্ট সামহাও সেল করতে হবে, এরকম গাইডলাইন নেই। তো যখন এরকম গাইডলাইন থাকে না, দেখা যাচ্ছে
অনেকে ওই অ্যামাউন্টের চেয়ে কম করতেছে, অনেকের চেয়ে বেশি করতেছে। তো এটা যখন প্রপার গাইডলাইন নাই, তখন কোনো ওই এমপ্লয়িকে তো আপনি বলতে পারবেন না যে তুমি এরকম এত বেশি এত কম করছো কেন, কিংবা আরেকজন এত বেশি করছো, তাকে আপনি অ্যাপ্রেস করতে পারছেন না, কারণ আপনি তো কোনো স্ট্যান্ডার্ড সেটই করেন নাই। তো এটা নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারনালি প্রবলেম হয় যদি স্ট্যান্ডার্ড সেট করা না থাকে। যদি সেটা প্রপারলি সেট করা থাকে তখন আর এগুলো ইস্যুস হবে না। আমাদের যে সোর্সগুলো আছে, কম্পিটিটিভ সোর্সগুলো আছে, সেগুলোকে টার্গেট করার জন্য বেসিক্যালি এগুলোকে মেনশন করা। বুঝতে পারছেন? স্লাইড দেখাতে পারতেছি না। সো এটা শেয়ার করে দিয়েছি। আচ্ছা, সমস্যা নেই, আমি শেয়ার করে দেব। একটা হচ্ছে, আচ্ছা, এখন ওভারঅল যখন আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, আমরা কনফ্লিক্টেড ইস্যুস মোটামুটি জানলাম এবং কনফ্লিক্টগুলোর সোর্স জানতেছি। এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার দায়িত্ব কি? স্যার এগুলো সব ঠিক আছে কিনা এগুলো দেখার সময় বেসিক্যালি আপনি যে প্রবলেমগুলো দেখতেছেন সেটা কোন প্রবলেমে পড়তে পারে দেখবেন। আপনার প্রবলেমটা কোন সোর্স থেকে আসতে পারে সেটা দেখা আপনার দায়িত্ব, এবং সেটাকে অনেক আগে থেকে করে ফেলা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। ধরেন আপনি কাজ শুরু করবেন, আপনি জানেন যে এই সোর্স থেকে কমপ্লিট হওয়ার চান্স থাকে, আপনি সেগুলোকে যদি আগে থেকেই রিমুভ করতে পারেন অপারেশন থেকে, তাহলে আপনার জন্য ইজিয়ার না প্রবলেমগুলোকে সামহাও ওভারটেক করা। তো বেসিক্যালি এই জন্যই আমরা এই সোর্সগুলোকে আগে জানছি এবং এখান থেকে রিফারেন্স থাকার জন্য যা যা করবে সেটা করতে পারতেছি। আচ্ছা, কনফ্লিক্ট একটা প্রজেক্টের টাইমলাইন ওয়াইজ ডিফারেন্ট ভাবে আসতে পারে। বেসিক্যালি যখন কোনো একটা প্রজেক্ট শুরু হয় তখন সবচেয়ে বেশি কনফ্লিক্ট দেখা যায়। কেন বলুন তো? কারণ ওটা তো শুরু হয়নি, শুরু করার আগে কিভাবে করবে কি না করবে এটা হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন এটা নিয়ে মতামত সবচেয়ে থাকতে বেশি প্রবলেম থাকে। ধরেন এটা যদি স্টার্টিং ধরি, এটা ধরলাম, ধরেন এখানে সবচেয়ে বেশি কনফ্লিক্ট থাকতেছে। বুঝতে পারছেন? এখানে আপনার ডিসিশন নিয়ে অনেক প্রবলেম হবে, মানে কোন ডিসিশনটা নেব, কোন প্রজেক্টে যাচ্ছে না যাচ্ছে, সবগুলো নিয়ে প্রচুর কনফ্লিক্ট থাকতেছে, মতের অনেক থাকতেছে, কিভাবে কাজটা করব সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। মানে খুব প্রবলেম হওয়ার পরে একসময় এসে ধরেন আপনি ডিসিশন নিয়ে যাচ্ছে, ঠিক আছে এই যে ডিসিশনটা আমরা স্টার্ট করতেছি, এরপর এখানে এসে কনফ্লিক্ট একটু কমতেছে, এখানে দেখা যাচ্ছে ডিসিশনগুলো নেওয়া হয়ে গেছে, আমরা তো এখানে ডিসিশনটা মোটামুটি অনেক কনফ্লিক্ট করে নিয়ে ফেলছি, এই পোর্শনে এসে ডিসিশনগুলো তো মোটামুটি নেওয়া শেষ, ওই কনফ্লিক্টগুলো বাদ গেল, ওই কনফ্লিক্টগুলো তো এখন আপনার আর কেউ নেই। এতে করে হবে কি, এতে করে আপনি একটা জোন পাচ্ছেন যেখানে কাজ নিয়ে এখন কথা বলতে পারতেছেন, মানে আমরা কি করবো না করবো এই কনফ্লিক্টগুলো থাকতেছে। দেখা যাচ্ছে সেখানে আপনার টাস্ক নিয়ে প্রবলেম হতে পারে, তারপর রিসোর্স নিয়ে হয়তো একটু প্রবলেম হতে পারে। এই টাস্ক রিসোর্স এগুলো নিয়ে যখন কমপ্লিট হবে এগুলো ইজিলি সলভেবল, এগুলো আপনি জাস্ট প্রপারলি জাস্ট ইম্পোজ করে দিলেই হলো, আপনি প্রপারলি মেনশন করতে পারলে মোটামুটি কমপ্লিট সলিউশন হয়ে যায়। এরপরে যখন আমরা প্রোডাক্ট এই আমাদের প্রজেক্টটা মোটামুটি গুছায় আনবো, গুছায় আনার পরে এই রিজল্টটাতে যখন চলে আসে তখন মোটামুটি আমাদের কমপ্লিট শেষের দিকে, মানে আমাদের তেমন কোনো কমপ্লিট নেই। এখানে আমাদের কি কি প্রবলেম হতে পারে, ছোটোখাটো কিছু হয়তো ইস্যুস হতে পারে, ধরেন স্কেজুলিং নিয়ে প্রবলেম হতে পারে, জিনিসটাকে টার্ন ওভার করে দিতে, ধরেন তারপরে তাকে বুঝাই দেওয়ার জন্য সময় মতো বুঝিয়ে দিতে পারতেছে কিনা, এগুলো কিন্তু টুকটাক ইস্যু হতে পারে। বাট মেন কথা হচ্ছে আমাদের শুরুতে যতটুকু থাকতে সেটা আস্তে আস্তে কমতে কমতে একদম নিউট্রাল হয়ে যাবে, একদম জিরো হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো বেসিক্যালি এটাই ছিল কনফ্লিক্টিং ইস্যুস। তো আমরা এখান থেকে যে স্লাইডটা আছে এটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো, সাথে আপনাদের লেকচার নোটও থাকবে, আপনার একটু দেখে নিয়ে যাবে তাহলে। ওকে, তাহলে আপনি চেষ্টা করবেন যেন সবগুলো ভিডিও গোথ্রু করা হয়, যেন আপনারা অনেক আইডিয়া পান।